আসসালামু আলাইকুম, আমি মাসুর রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল T98। সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে নিয়ে যাব সোনারগাঁও, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অবস্থিত একটি ঐতিহাসিক জনপদ। এটি মধ্যযুগে বাংলার অন্যতম প্রাচীন রাজধানী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। এখানে অবস্থিত পানামনগর লোক ও কারুশিল্প জাদুঘর এবং প্রাচীন স্থাপনাগুলো আজও বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে। প্রতি বছর দেশ বিদেশে থেকে অসংখ্য পর্যটক সোনারগাঁয়ের ঐতিহ্য স্থাপত্য দেখতে আসেন। তাই সোনারগাঁকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ বলা হয়। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো লোক ও কারুশিল্প জাদুঘরের ভিতরে, বাহিরের এবং প্রান্ত যা আছে সব কিছু। কারণ আমি এসেছি আপনাদেরকে আজ এই কারুশিল্প জাদুঘরের ভিতরে কি আছে, কি দেখবেন, কোথায় ঘুরবেন, কোথায় খাবেন এবং প্রয়োজনীয় কোনো কাজ থাকলে কোথায় সারবেন, প্রকৃতির ডাক দিলে কোথায় যাবেন এবং জাদুঘরের ভিতরে কি কি আছে, কি কি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি নিয়ে আজ আমি মাসুর রহমান আপনাদের সামনে। অন্য সাধারণ ভিডিওর মতো অল্প কিছু দেখিয়েই এই জাদুঘরের বর্ণনা এবং আকাশের যে বিতালে আমি পুরা দিনটিকে বেছে নিয়েছি আমার ভিউয়ার্সদের জন্য, যারা আসলে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এখানে কোথায় কি এবং কিভাবে যেতে হবে, কি দেখবেন, কি খাবেন এবং কি বলবেন। তো বন্ধুরা চলুন, আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প জাদুঘরের ভিতরে। আর আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই। আমি এই মুহূর্তে আছি লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে। চলুন ভিউয়ার্স যাই সোনারগাঁয়ে। তো আমরা এই মুহূর্তে আছি বাইতুল মোকাররম বাস স্ট্যান্ডে। এখান থেকে দোয়েল পরিবহনে করে আমরা রওনা করব সোনারগাঁও উদ্দেশ্যে এবং রাস্তা দিয়ে যেতে যেতে দেখব আমাদের ফ্লাইওভার থেকে ঢাকাকে কেমন দেখা যায়। আসলে চমৎকার লাগছে ফ্লাইওভার থেকে নিচে ঢাকা শহরটাকে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি কাশপুর ব্রিজের উপরে। কাশপুর ব্রিজের নিচে যে নদী এবং নদীর যে দৃশ্যটি খুবই সুন্দর লাগছিল যাওয়ার পথে। এই মুহূর্তে আমরা চলে আসছি মুগরাপাড়া সোনারগাঁও যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকেই আপনি বাম দিক দিয়ে চলে যাবেন সোনারগাঁয়ে। এবং যেহেতু আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছিলো, আমরা এই হোটেলটা থেকেই দুপুরের খাবারটা ছেড়ে নিয়েছিলাম। আমাদের খাবারে ছিল কাচ্চি, মুরগি দিয়ে কাচ্চি। আমরা এই কাচ্চি খেয়েছিলাম 150 টাকা করে। তার সাথে ছিল কোমল পানীয় এবং খাবারটি খুবই টেস্ট হয়েছিল। আমরা দুজনে কাচ্চি খেয়ে এখান থেকে রওনা দিব সোনারগাঁও উদ্দেশ্যে। ওখান থেকে একটি অটো নিয়ে আমরা সোনারগাঁও কারুশিল্প এবং জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে দেখতে পাবেন এরকম নয়নবিরাম গ্রামের দৃশ্য, সবুজময় গাছপালা দিয়ে ভরপুর। যেতেই আপনার মনকে শিহরিত করবে এবং উচ্ছ্বাসিত হবেন। এই মুহূর্তে আছি সোনারগাঁও সেই জাদুঘরের সামনে। সামনে পর্যাপ্ত লোকজন রয়ে গেছে, যেহেতু আজ শুক্রবার, মানুষের কোনোই কমতি ছিল না। দেখেও ভালো লাগছে। আর এক জায়গায় ঘুরতে গেলে সেখানে মানুষ না থাকলে ভালো লাগে না। এখানেও আপনার ইচ্ছা করলে দুপুরে খাবার দাবার সারতে পারবেন। বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়ে গেছে। এবার দেখে নেই কারুশিল্প জাদুঘরের কিছু নিয়ম এবং কানুন। আপনারা এগুলো স্থির করে পড়ে নেবেন। এখানে কী কী নিয়ম লেখা আছে আমি দেখানোর চেষ্টা করেছি, যে এই নিয়মগুলো মেনেই এর ভিতরে ঢুকতে হবে এবং কখন কীভাবে খোলা থাকে তাও এখানে লেখা আছে। আপনারা এটাকে স্থির করে দেখে নিন। তো ভিউয়ার্স চলুন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাব এবং দেখব আজকে লোক কারুশিল্পের জাদুঘরের ভিতরের আন্তঃপ্রান্ত। এখানে বাইরে একটি বট গাছ ছিল, দেখে খুবই ভালো লাগছিল। সেই বট গাছটিকেই আমাদের ছায়া তুলে রেখেছিল প্রচণ্ড গরমে। এবং এই সামনে এরকম দেশীয় ফল পাওয়া যাবে, তার কথা বলে বুঝতে পেরেছিলাম ফলগুলো খুবই সুস্বাদু। খেতে কেমন লাগে? আমার ভালো, সব মিষ্টি। কোথেকে আনছেন? এলাকারই। এই এলাকারই? এটা খাই দেন কম না, একটু কমে টমে বেশি না কেন করলেন টিকিটটা? মানে এটা তাহলে কোথায় চলে গেল? এটা হচ্ছে আমাদের যে সার্ভার। হ্যাঁ ভিউয়ার্স 150 টাকার টিকিট কেটে আমরা দুইজন ঢুকেছিলাম 300 টাকা দিয়ে। তবে ঢোকার সময় যে গেটে যে তা
গেটম্যানের সাথে কথা হচ্ছিল, উনি যে কাজটা করেছিলেন, টিকিটটাকে স্ক্যান করেছিলেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে টিকিটটা স্ক্যান করার পরে কী হলো। তখন সে বললো তাদের হেড অফিসে এটা চলে যায় এবং কয়জন ঢুকে কীভাবে ঢুকলো এটা এখান থেকে তারা হিসাবটা রাখতে পারে। আমার কাছে ব্যাপারটা চমৎকার লেগেছে এবং জিনিসটা অনেক ভালো লেগেছে। তো আমার মনে হয় প্রত্যেকটা জায়গাতে এরকম করা হলে হিসাবটা রাখতে সুবিধা হবে। এই মুহূর্তে আছি সোনারগাঁর ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন সোনারগাঁ সেই 400 বছর আগের বড় সর্দার বাড়ির সামনের যে ভিউর অংশটা এবং সেই ঘোড়ার পিঠে ধরে যে ছবিটা আমরা মাঝে মাঝেই দেখি, সেই অংশটায় তা আসলে এখানকার এই স্থাপনাগুলো খুবই চমৎকার এবং খুব সাজানো গুছানো, পুকুর ঘাটটাও সাজানো। এরপরে সেই যে পরিশ্রমের কাজ, সেই জয়নুল আবেদিন স্মৃতির যে আপনার গরুর গাড়ি ঠেলা, সেটারও ঢুকতে হাতের ডান পাশে দেখতে পাবেন এই সেই বড় সর্দার বাড়ি। বড় সর্দার বাড়িতে ঢুকে আমরা দেখব বড় সর্দার বাড়ির ভিতরে কি কি আমাদের জন্য আশ্চর্য রকম জিনিসপত্র রাখা আছে। ভিতরে না গেলে অবশ্যই বোঝা যাবে না কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন বন্ধুরা ভিতরের দিকে যাই। এটি নাকি বড় সর্দার বাড়ি? টিকিট এখানে? হ্যাঁ আনছি তো, দিব কোথায়? দুজন দিয়ে দিবেন না রেখে দিবেন? ঢুকে পড়লাম বড় সর্দার বাড়ি। এই জন্য টিকিটটা দরকার হবে, টিকিটটা ঢোকার সময় পকেটে রাখবেন। ওয়েলকাম টু বড় সর্দার বাড়ি। ঢুকতে এইটা পাবেন। ও এখানেও টিকিট স্ক্যান হয় না, গেটে চেক হইলো, এখানে স্ক্যান হবে। সুন্দর নিয়ম। আমাদের টিকিট স্ক্যান হচ্ছে, এখানে টিকিট স্ক্যানের ব্যাপারটা আমার খুব দারুণ লেগেছে এবং এই ব্যবস্থাপনাটা আমি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দেখতে চাই। এই মুহূর্তে বড় সর্দার বাড়ির ভেতরে চমৎকার এক দৃশ্যের অবতারণা হলো আমার ক্যামেরায়, যা আমি বন্দি করলাম। কেমন দেখা যাচ্ছে সেটা বুঝতে পারছি না, তবে আমার মনে হয় যে এত চমৎকার দৃশ্য, এত চমৎকার বাড়ি আমি হয়তো বা আমার চোখে এর আগে কখনো দেখিনি। ছবিতে হয়তো বা দেখেছি, কিন্তু সরাসরি এত সুন্দর বাড়ি, এত সুন্দর গোছানো হতে পারে এটা না দেখলে সহজে বোঝা যেত না। আসলেই চমৎকার। চলুন যাই ভিতরে, কি অপেক্ষা করছে। এখান দিয়ে ঢোকার ব্যবস্থাও আছে। বাবা, বেশ অন্ধকার অন্ধকার একটা ভাব। উপরের জায়গাটা ছোট রঙ। এই গেটটা দিয়ে ভিতরে ঢুকবো, ঢুকে দেখার চেষ্টা করব। এই যে গেট, এখান দিয়ে ভিতরে ঢুকে যে তৎকালীন সময় যে কাঠের ব্যবহৃত জিনিসপত্র ছিল এগুলো আছে এখানে। এরকম ওই যে খুব সুন্দর, বেশ তখন যারা কাঠের যে জিনিসপত্রগুলো ইউজ করতো তারই অংশ বিশেষ। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বড় সর্দার বাড়ির ভিতরের অংশগুলো মাঝে মাঝে অন্ধকার আবার আলোকিত। আর যদিও এটা অনেক আগের বাড়ি, তবে বর্তমানে এটাকে সংস্কার করে খুব সুন্দর করে রাখা হয়েছে, যার জন্য ভিতরটা এত সুন্দর লাগছে। কিন্তু উপরের যে অংশটা দেখা যাচ্ছে এটা আগেরটাই রেখেছে তারা, আর আশেপাশে বাকি যেগুলো যা দেখেন তা নতুন করে সংস্কার করে সুন্দর করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সর্দার বাড়ির আরেকটা অংশ। আমরা যেখান থেকে ঢুকেছিলাম তার পরবর্তীতে আরেকটা অংশ রয়ে গেছে। আমরা ইতিহাস থেকে দেখতে পাই সর্দার বাড়ির মোট 31টি কক্ষ ছিল। তারপরও প্রশস্ত বারান্দা, বড় দরবার হল, অলঙ্কৃত খিলান ও নকশা, দিঘি ও শান বাঁধানো ঘাট, এগুলো ছিল সম্পূর্ণ সর্দার বাড়ির অংশ। তো বাড়িটি দ্বিতল বিশিষ্ট। আমার ধারণা এখানে আমার হিসাবে প্রায় 80 থেকে 81টির মতো কক্ষ আমি ঘুরতে গিয়ে প্রায় দেখেছি, এবং উপরে যেহেতু উঠতে পারিনি সেই ক্ষেত্রে যতটুকু বুঝতে পেরেছি নিচ থেকে যে প্রায় এই ধরনের রুম এখানে ছিল। তবে এটাকে সংস্কার করার কারণে এর সৌন্দর্য আগের চেয়ে আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে আসলে আপনারা এর সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। আমিও তো দেখে মুগ্ধ হয়েছি। যতই দেখছি ততই মুগ্ধ এবং মুগ্ধতায় পরিপূর্ণ হচ্ছে। যারা আসবেন তারাও আশা করি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সর্দার বাড়ি আসলে সুন্দর, এবং এই মুহূর্তে আমরা সর্দার বাড়ির বাইরের সেই অংশটাকে আবার দেখতে পাচ্ছি।
আমরা সর্দার বাড়ির বাইরের সামনের যে পর্শনটা, সেই পর্শনটা থেকেই পাখির চোখে দেখার চেষ্টা করছি। মূলত সর্দার বাড়িটি 19 শতকের শেষ ভাগে এক ধনী হিন্দু ব্যবসায়ী পরিবারের উদ্যোগে নির্মিত হয়। ধারণা করা হয় এর আগে একই স্থানে আরও প্রাচীন একটি স্থাপনা ছিল, যা 12 ভূঁইয়াদের আমলের সঙ্গে সম্পর্কিত। প্রাসাদটি ইউরোপিয়ান মুঘল স্থাপত্যশৈলীর সংমিশ্রণে নির্মিত। তো বন্ধুরা, চলুন দেখতে থাকি সর্দার বাড়ির ভিতরের অংশ। সেমন একটা সিঁড়ি ছিল, সিঁড়িটা বন্ধ। হ্যাঁ, এই যে উপরে ওঠার একটা সিঁড়ি এখান দিয়ে আছে, উঠতে পারলে ভালো হতো, কিন্তু বন্ধ করে রাখা আছে। আসলে উঠতে দেওয়াটা উচিত ছিল। যাই হোক, আমি একটু উঠেছিলাম, কিন্তু এখানে বন্ধ, আর যেতে পারিনি। এই দেখেন, কাঠের গরুর একটা ছবি দেখা যাচ্ছে। এটা আমি তো জানি এটা লাঙ্গল, এটা দিয়ে চাষ করা হয়। এটা আমিও আমার জীবনে পেয়েছি। তো সবাই চিনি আমরা নেহাল, কোরআন শরীফ রেখে পড়ার জন্য। এটা হয়তো নতুন সুন্দর কারুকার্য। এসব জায়গায় হয়তো আলোকিত। হ্যাঁ ভিউয়ার্স, সর্দার বাড়ির এই জায়গাটা দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আর এত ভালো লাগে, মনে হয় যে আমি নিজেই কোনো রাজ পরিবারের সদস্য হয়ে গেলাম। আসলে এখানে আসলে নিজেকে অনেকটা রাজাই মনে হয়। তো আপনাদেরও তাই মনে হবে যে এত সুন্দর বাড়ি আমাদের এই দেশে অবস্থিত, এই দেশে আছে, আমরা দেখতে পাচ্ছি। তবে খুব ভালো হতো এই বাড়িটির যে সিঁড়িগুলো আছে, সেই সিঁড়িগুলো দিয়ে যদি আমরা উপরে উঠতে পারতাম। এই মুহূর্তে একটা সিঁড়ি দেখছি, এরকম সিঁড়ি এর আগে আমি আরও একটা দেখে আসছি। এই সিঁড়িগুলো দিয়ে যদি উপরে উঠা যেত, তাহলে হয়তো বা একটু ভালোই হতো। এখানে এরকম চিত্রকর্মগুলো রাখা আছে, আপনারা দেখতে পাবেন। ঘরের দরজা তো দেখেনি, ছোট ছোট। এই যে এটা অনেক আগের, এটা দেখে বোঝা যাচ্ছে। এটা কলস, এটা এখনো আছে। মাটির হাঁড়ি। এখানেও হয়তো শিলামাটির তৈরি কিনা। তবে আমার মনে হয় এগুলো তো লিখে দিলে ভালো হইতো। আমি কোনটা লেখা হয়নি। এগুলো মাটির। সেটা কথা হলো এভাবে হেঁটে বেড়ানোটা বেশ ভালো। যদি আপনারা আসেন, এই যে এখান দিয়ে একদম বেরিয়ে যাওয়া যায়। সোনারগাঁই জাদুঘর, কারুশিল্প জাদুঘর। এটা যদিও এটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে, কিন্তু আগের ভাবভঙ্গিটা আছে। এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দেখো। এই সিঁড়িটা খুলে দিতে, তাহলে আমরা জানতে পারতাম সিঁড়িটা কেন ছিল। উপরের দিকে দেখাও, ওইখান থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে সর্দার বাড়ির উপরের যে চিত্রটি, সেটি দেখতে পাচ্ছি। দেখে কি সুন্দর, কি দারুণ লাগছে। খুব ইচ্ছে ছিল উপরে গিয়ে উপরে এই জায়গাটা দিয়ে হাঁটবো, কিন্তু তার কোনো ব্যবস্থা না থাকায় যেতে পারিনি। কিন্তু দেখানোর জন্য পাখির চোখে দেখার চেষ্টা করেছিলাম উপরে কেমন। তো আসলে খুবই ভালো লেগেছে উপরে দেখতে, আপনাদের দেখাতে পারছি। এটাই আমার কাছে অনেক। যেতে পারিনি, হয়তো বা ভবিষ্যতে হয়তো যাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ হবে।
আমরা পুরোটাই ঘুরে দেখতে পারবো। এটা কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকে। সর্দার বাড়ির যে সামনে যে পুকুরটা আছে ঘাট ভাতরা, সেটার দিকে যাবো এখন। এই যে এদিকটা ধরো, আচ্ছা ঘোড়ার কাছাকাছি আসা যায়। এটা আমাকে দেখাও, এটা সর্দার বাড়ি। সর্দার বাড়ির পুকুর দেখাও, সুন্দর পুকুর, ঘাট বাঁধানো, তার পাশে ঘাট বাঁধানো আছে। এই পাশে ফুল গাছ, কিছু মাটির হাঁড়ি পাতে রাখা আছে, মনে হয় যে হয়তো পানি সংরক্ষণ করার জন্য খোলা আছে। খুবই সুন্দর লাগছে গাছগুলো, ফুলগুলো সুন্দর। খুব স্লো করতে হবে ভিডিও। তো যারা সর্দার বাড়ি আসবেন তারা অবশ্যই আগে এই সর্দার বাড়িটাই ঘুরবেন। যে তৎকালীন বাহ, খুবই চমৎকার। কেটে দাও। সর্দার বাড়ির পুকুরের ঘাটের সামনে থেকে যে কারুকাজগুলো আছে, এগুলো আসলে না দেখলে ভালো লাগে না। সুন্দর কারুকাজ, তার সাথে সামনে অনেক সহ ঘোড়া, তারপরে ঘাট বাঁধানো পুকুর। জিনিসটা কত বড় আয়না, ড্রেসিং টেবিল। সর্দার বাড়ির দোতলায় একটা সিঁড়ি আছে, লেখা আছে নো এন্ট্রি, প্রবেশ নিষেধ, কিন্তু আসলে উঠতে দিলে ভালো হইতো, আমরা একটু উপরে দেখতে পারতাম। এটা একটা আবেদন থাকলো কর্তৃপক্ষের, যেহেতু সংস্কার করা হচ্ছে তো উপরে উঠতে দেওয়াটা। হ্যালো ভিউয়ার্স, সর্দার বাড়ির সামনে একটি বড় ও মনোরম পুকুর রয়েছে এবং পিছনেও একটি পুকুর রয়েছে, যা পুরো প্রাসাদের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। পুকুরের চারপাশে শান বাঁধানো ঘাট, সবুজ গাছপালা, পরিচ্ছন্ন হাঁটার পথ রয়েছে। শান্ত পরিবেশে পুকুরের জলে প্রাসাদের প্রতিচ্ছবি দেখা যায়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। চারপাশের খোলা প্রাঙ্গণ, ফুলের বাগান, ছায়াঘেরা গাছ পরিবেশকে আরো মনোরম করে তোলে। তাই পুকুরটি শুধু ঐতিহাসিক গুরুত্বই বহন করে না, বরং এটি সোনারগাঁয়ের অন্যতম সুন্দর দর্শনীয় স্থানও বটে। এই মুহূর্তে আমরা যেখানে আছি, এটি হলো সর্দার বাড়ির পিছনের পশনে সেই পুকুরটি। এখানেও রাস্তা করা আছে সুন্দর করে, যে যদিও বলেছি আমি, এখন সংস্কার করে এটাকে চমৎকার করা হয়েছে, সুন্দর করা হয়েছে, যাতে দর্শনার্থীরা এসে কোনোভাবেই কোনো দিক থেকেই তাদের কোনো কষ্ট বা ঝামেলা মনে না হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে আছি আমি এই মুহূর্তে সর্দার বাড়ির পিছনের যে পুকুরটা, সেই পুকুরের ঘাট থেকে আমি মাসুদুর রহমান আপনাদের টুরস 98 পক্ষ থেকে সুন্দর মনোরম পরিবেশের অবস্থান করে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এখনও সোনারগাঁয়ের লোকশিল্প জাদুঘরে আসেননি, তারা এই সুন্দর সময়টা, আজকের দিনটা আসলে অনেক চমৎকার ছিল, যা আমাকে প্রকৃতির সাথে যে ওয়েদারটা আমাকে মুগ্ধ করেছে। আপনারা অবশ্যই আসবেন। আমি এই মুহূর্তে আছি লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে। সেটা উপলব্ধি করতে হলে অবশ্যই আপনাকে সময় বের করে আসতে হবে। সচরাচর যারা
ভিডিও তৈরি করে তারা একটু ড্রোন শট একটু ভিতরে ঘুরে ওটাকে মডিফাই করে দেখায় দেয়, কিন্তু আমি আমার ভিডিওতে র ফাইলটাই রাখি, কখনোই চেষ্টা করি না যা নাই তা দেখানোর জন্য। আর একটা কথা বলি, আমি শখ থেকে করি, তবে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। তো চলুন বন্ধুরা দেখতে থাকি লোকশিল্প জাদুঘর সোনারগাঁ। পানি এবং আকাশের যে মিতালি সেটা নিশ্চয়ই বন্ধুরা দেখতে পাচ্ছেন। আকাশের যে সাদা নীল যে ছবিটা সেটা কিন্তু পানিতে বিদ্যমান। এত সুন্দর এই সময়ের দৃশ্যটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা প্ল্যান করতেছেন আমার এই ভিডিওটা দেখে তারা শুধু প্ল্যান করে বসে থাকেন না, চলে আসবেন। আসলে ড্রোন শট বা আমার এই অ্যাকশন ক্যামেরায় যা দেখা যাচ্ছে আসলে তার চেয়ে আরও বেশি দেখতে পাবেন। এগুলো আছে বাইরে, আসলে কেন আছে তা জানি না। যদি আমি ভুল না করে থাকি তাহলে এগুলো আমি বলে রাখবো যে 400 বছর আগে তো বিশুদ্ধ পানি ছিল না, সেই পানি হয়তো সংরক্ষণ করে রেখে দেওয়া যায় কিনা। হ্যালো ভিউয়ার্স, পাখির চোখে সর্দার বাড়ির সম্পূর্ণ ভিউটা আরেকবার দেখে নেই, আপনাদেরও ভালো লাগবে। আর পাখির চোখে দেখতে সবুজময় এই জায়গাগুলো ভালোই লাগছে। পুকুরে সান বাঁধানো ঘাটের যে পুকুর, বারবারই সে পুকুরের কথা আসছে। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটাই জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর। আমরা কিছুক্ষণের মধ্যে ওই জাদুঘরেও অবতরণ করবো এবং দেখবো ভিতরে কী কী আছে। আমি চেষ্টা করি আপনাদের ভিতরের যা যা আছে যতটুকু সম্ভব দেখানো, যাতে আপনারা আসলে কোনো জিনিস মিস না করেন। কারণ একটা জায়গায় ঘুরতে আসলে তার সব কিছু দেখতে পারাটাও একটা বিশাল ব্যাপার। আমি বলে দিলাম, আপনারা দেখলেন না, জানলেন না, হলো না। এই জাদুঘরটি কিন্তু তিনতলা বিশিষ্ট, প্রথম তলা থেকে শুরু করে তিনতলাতেই পর্যাপ্ত দেখি জিনিসপত্র রাখা আছে দেখার মতো। তো বন্ধুরা চলুন আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এই জাদুঘরের ভিতরে ঢুকবো এবং ঢুকে এই জাদুঘরের ভিতরে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব কি আছে কি কেমন। হ্যাঁ ভিউয়ার, জাদুঘরে ঢোকার পূর্বেই কিছু নির্দেশনা লেখা আছে, এটা দেখে নেবেন, তাহলে আপনার জাদুঘরটা ঘুরতে সুবিধা হবে। এই মুহূর্তে আমি আছি জাদুঘরের একদম সামনের পোর্শনে। ভিউয়ার্স, জাদুঘরের প্রথমে ঢুকতেই যে বড় গেটটি পড়বে সেটা অসম্ভব সুন্দর। ঢুকতেই আপনার জয়নুল আবেদিন স্মৃতির কিছু আর্ট গ্যালারিতে ছবি দেখতে পাবেন এবং ছবিগুলো খুবই সুন্দর। আমাদের সর্দার বাড়ির যে পানির জলছাপ সহ যে ছবিটি সেটিও দেখতে পাচ্ছেন। এভাবে আমরা জাদুঘরের 3টি তালা ঘুরে ঘুরে দেখব আর কি আছে তা দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এই মুহূর্তে যে দৃশ্যটি আমাদের সামনে এসেছে সেটি হলো গ্রামীণ পটভূমি। পূর্বের যে গ্রামীণ জীবন কেমন ধারা ছিল সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কাঠের লোক কারুশিল্প জাদুঘরের ইতিহাস জানব। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি ও কারুশিল্প সংরক্ষণের উদ্যোগে 1975 সালে 12ই মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশের লোক কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠাতা ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তার উদ্যোগে এবং সরকারি সহায়তায় এই জাদুঘর গড়ে তোলা হয়। জাদুঘর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকজ শিল্প, মৃৎশিল্প, নকশিকাঁথা, জামদানি, কাঠ, বাঁশ, বেত, ধাতু ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুশিল্পে সংরক্ষণ প্রদর্শন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের লোকজ সাহিত্যকে সংরক্ষণ করা, গবেষণার সুযোগ সৃষ্টি করা এবং নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস সংস্কৃতি তুলে ধরা। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত।
আসো। ভিউয়ার্স, এই মুহূর্তে যে ধাতব গহনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো পূর্ব বাংলার আমাদের মানুষজন যেগুলো ব্যবহার করতেন তারই কিছু দৃশ্য। আসলেও এগুলো না দেখলে বোঝা যেত না যে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন 400 বছর আগের তারা কী ব্যবহার করতেন। আমরা এখান থেকেই আসলে জানতে পারলাম অনেক কিছু, যে তারা কী ব্যবহার করতেন, কী করতেন, কেমন জিনিস রাখতেন। আসলে জাদুঘর মানেই তো এটা, ইতিহাসকে ধারণ করা, ইতিহাসকে সংরক্ষণ করা, ইতিহাসকে মনে রাখা। তো চলুন বন্ধুরা, জাদুঘরটা দেখে শেষ করে আমরা বেরিয়ে যাব সবুজের ভিতরে। ভিউয়ার্স, এই মুহূর্তে জাদুঘর থেকে বেরিয়ে জাদুঘরের ঠিক মাথার উপর থেকে পাখির চোখে দেখার চেষ্টা করছি যে সোনারগাঁর এই জাদুঘরের প্রাঙ্গণটি সবুজময়, কতটা সবুজ, কতটা সুন্দর। আসলে এখানে সবুজ ছাড়া কিছু নেই। এখানে সারাদিন ঘুরবেন, একটু ক্লান্তি আসবে না, প্রশান্তি লাগবে মনে। আসলে যারা এখানে ঘুরতে আসবেন তারা সারাটা দিন সময় নিয়ে আসবেন, অল্প অল্প করে ঘুরবেন এবং দেখবেন, ভালো লাগবে। চলার পথে এরকম বানশি নৌকা দেখতে পাবেন। এবং আমি যে বলেছিলাম এখানে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থাও আছে, এই যে ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে। আপনারা এখানে নিশ্চিন্তে ঘুরতে আসবেন এবং সামনে কিছু দোকানপাট আছে ভিতরেও, সেখান থেকেও আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। এবং সামনে খেলার মাঠ রয়ে গেছে, লাইব্রেরি রয়ে গেছে, সেগুলো আমরা দেখব এবং পাখির চোখে দেখার চেষ্টা করব এই সাইডটা আসলে কেমন লাগে। চলুন বন্ধুরা, সামনে এগোতে থাকি। ভিউয়ার্স, ভিতরে এই দোকানটি থেকে আপনারা সকল ধরনের খাবার চাহিদা পূরণ করতে পারবেন। এখানে দাম একটু বেশি, তবে একদম খারাপ না। এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছি রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে আসলে আপনারা এই রয়্যাল বেঙ্গল টাইগারের খুঁজে পেয়ে যাবেন। তবে এটি দেখতে হলে আপনাদেরকে এই নদী বা এই কি খালটি পার হতে হবে। তো আমি আর খালটি পার হইনি, আমি দূর থেকেই দেখার চেষ্টা করেছি। তো চলুন বন্ধুরা, আমরা এই অংশটা পাখির চোখে দেখে আসি। আর একটা কথা বলি, আমরা প্রায় সব জমিদার বাড়ি বা সর্দার বাড়ি যাই বলি না কেন, প্রত্যেকটা বাড়িতে দেখি তার 4-5টা এরকম ছোট ছোট খাল দিয়ে পরিপূর্ণ। তার মানে হলো তারা যে বাড়িগুলোতে থাকতেন সেই বাড়িগুলোতে যেন গরম না লাগে, সবসময় যেন ঠান্ডার একটা ভাব থাকে, তার জন্য তাদের পর্যাপ্ত গাছপালা এবং এরকম পানির যে খাল, এটা তারা তৈরি করেছিলেন। এটা আসলে অসম্ভব সুন্দর। আর জায়গাটিও পাখির চোখে দেখতে খুব ভালো লাগছে। অনেক লোকজনও ওই যে দূরে লোকজন হাঁটাহাঁটি করছে দেখা যাচ্ছে। তো আসলেও একটা জায়গায় আসলে অনেকটা সময় নিয়ে না আসলে আসলে খুব ভালো করে দেখা যায় না। আর কোথাও যাওয়ার আগে যদি একটা ভিডিও দেখে বুঝে নেওয়া যায় যে জায়গাটা কেমন, কতটুকু সুন্দর, কোথায় হাঁটবো, কোথায় ঘুরবো। আমি অবশ্য আমার ভিউয়ার্সের জন্য সেই চেষ্টাটাই করেছি যে সারাটা দিন আমি এই কারুশিল্প জাদুঘরের ভিতরে কাটিয়েছি এবং দেখানোর চেষ্টা করতেছিলাম যে আপনারা আসলে কি করবেন, কোথায় কিভাবে দেখবেন, কতটুকু দেখবেন। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে খেয়াল করবেন সর্দার বাড়ির ভিতরের প্রায় পুরো অংশটাই আমি দেখানোর চেষ্টা করেছি এবং জাদুঘর যেটা সেটার ভিতরেও অনেক অংশ আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমি ভিউয়ার্সদের বলবো
যে অবশ্যই আপনারা আমার ভিডিওটি পুরোটা দেখবেন, দেখে এরপরে এই স্থানটিতে বেড়াতে আসবেন। তাতে যেটা হবে, আপনারা কোনো কিছু মিস করবেন না, বা আপনাদের সময়টাকে আপনারা ভালো করে ভাগ করে নিতে পারবেন, যে কোন সময়টা আমরা কোথায় থাকবো, কোন সময়টা আমরা কোথায় ঘুরবো, কোন সময়টায় কি দেখবো এবং কোন সময়টায় কোথায় কি করব। আমার ভিডিওতে তা সম্পূর্ণটাই পেয়ে যাবেন। তো চলুন আমরা বাকি অংশটা দেখতে থাকি। ভিউয়ার্স, এটাই ভিতরে সে লাইব্রেরি। লাইব্রেরিতে ঢুকতেই হাতের বাম পাশে একটি প্রাচীনতম সেই পালকি যাকে বলে, সেই পালকির একটি বাস্তব চিত্র আপনারা দেখতে পাবেন এবং দেখলে ভালোই লাগবে। আমি ভিতরেও দেখার চেষ্টা করেছিলাম যে কিভাবে ভিতরে বসে। তো এরপরে ঢুকে গেলাম আমাদের সেই লাইব্রেরি থেকে। লাইব্রেরির সেই উপরের ওঠার যে সিঁড়িটা সেটাও বন্ধ। এখানে পর্যাপ্ত বই রাখা আছে এবং আপনারা চাইলে শেষ বিকেলের অংশটা এখানে কিছু বই যদি পড়তে চান বা দেখতে চান, ঘন্টা, আধা ঘন্টা বা 30 মিনিট এরকম সময় নিয়ে এরকম বইও এখান থেকে পড়তে পারবেন। চাইলে অনেকটা সময় এখানে কাটাতে পারবেন। তো বন্ধুরা, এখানে সেই ব্যবস্থাও যেহেতু আছে, আসলে অবশ্যই লাইব্রেরিটা ঘুরে যাবেন এবং চেষ্টা করবেন নিজের পছন্দের কোনো বই থাকলে সেটা পড়ার। আমি অন্তত সেই চেষ্টাটা করিনি, শুধু দেখানোর চেষ্টা করলাম। তো এরপর চলে আসলাম বাইরে। এটা একটি নতুন হলরুম হচ্ছে, তো এটা এখনও চালু হয়নি। সামনে আছে আমাদের কারুশিল্পের একটি মার্কেট। ওখান থেকে আপনারা ইচ্ছা করলে কারুশিল্পের বিভিন্ন পণ্য কিনতে পারবেন। সেটাই লোকজ কারুপণ্য। তো আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখার চেষ্টা করবো কী কী পাওয়া যায় এখানে। আপনারা চাইলে এখান থেকে টুকটাক কিছু কেনাকাটাও করতে পারবেন। চলুন ভিতরে যাই, দেখি কী কী আছে আমাদের জন্য। খুব বেশি কিছু নেই, যা আছে মোটামুটি ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এই তো মাটির বা বাঁশ বেতের কিছু তৈরি করা জিনিসপত্র। এরপর আমরা সামনে এগিয়ে আসলাম, যে মাঠের কথা বলেছিলাম, এই সেই মাঠ এবং একটা মুক্ত মঞ্চ আছে, ময়ূরের পিঠে সে মঞ্চ। এই মঞ্চতে বিভিন্ন অনুষ্ঠান করা যায়। এখানে আসলে সেই অনুষ্ঠানগুলো করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। খেলাধুলারও জন্য মাঠের ব্যবস্থা আছে। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দূর থেকে যে মঞ্চটির কথা বললাম, সেই মঞ্চটি সম্পূর্ণ ভিউটা এরকমই দেখা যাবে। এখানে অনেক অনুষ্ঠানও হয়। এরকম লাইটগুলো লাগানো আছে রাস্তায়, সন্ধ্যার পরে লাইটগুলো দেখা যাবে। পর্যাপ্ত সবুজ, ফল ফলালি গাছ তাই বেশি, কিছু কাঠ গাছও আছে। এটা 60 টাকা ভর্তা বানাই দিন। আর এমনি নিলে 50 টাকা। ওটাও কি ভর্তা বানাই দেন? এই পাশে কত? আমার 40 টাকা। 50 টাকা এমনি নিলে। একটা ভর্তা ফল ভর্তা নিয়ে খাইতে হবে না ভাই, 50 টাকা নেবেন। ভর্তা বানালে 60 টাকা। কি ভর্তা খাইবেন? কত বড় জমি জায়গা। এগুলো তো বড়ই হবে, বড় হওয়ারই কথা, তাই না? প্রচুর লোকজন ঘুরতে আসছে, যেহেতু আজকে শুক্রবার। খাবারের দোকান আছে। ভিউয়ার্স, লোক ও কারুশিল্প জাদুঘরের ভিতরে ঢুকলে ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। আমি এতটা চেষ্টা করেছি সব দেখানোর জন্য, তারপরেও মনে হলো যে আমার কিছু না কিছু বাকি রয়ে গেছে। ঘুরতে ঘুরতে সেটা আমি ফিল করতে পেরেছিলাম। তারপরেও অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি, তারপরেও আমি চেষ্টা করেছি সব দেখানোর জন্য। তো এই মুহূর্তে আমি
আরেকটি কথা বলে দিই, আপনারা কিন্তু প্রথমে যে গেট দিয়ে ঢুকলেন সেই গেট দিয়ে ঢুকে শেষ মাথায় একটা গেট আছে, এই গেট দিয়ে বেরোয় যেতে পারবেন। কেউই ভাববেন না যে পিছন থেকে আবার সামনের দিকে ফেরত আসতে হবে। অনেকে এটা ভেবে তারা কিছু দূর গিয়ে আর যায় না। আপনারা এটা করবেন না। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই এই মেসেজটি পাবেন। তাহলে কি হবে, আপনাদের বেরোতে সুবিধা হবে এবং ঘুরতে সুবিধা হবে। তো বন্ধুরা, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।